সরকারের সাথে কর্মচারীর একটা সম্পর্ক আছে। খুব নিরাবেগভাবে যদি দেখতে হয়, বাস্তবোচিতভাবে যদি দেখতে হয়, সেটা হচ্ছে মালিক মজুর সম্পর্ক। মালিক কি করে? মজুরের কাছ থেকে সে শ্রম কিনে, আর শ্রমিকের অন্য কোনো উপায় থাকে না শ্রম বিক্রি করা ছাড়া। তাই যতদিন সে পারে শ্রম বিক্রি করে, আর মালিক তাকে শ্রমের অনুপাতে নির্দিষ্ট হারে মজুরি দেয়। তো এইটুকু হলে ব্যাপারটা খুব সহজ ছিল, কিন্তু চারপাশে জিনিসের দাম বাড়ে। মূল্যবৃদ্ধি বর্তমান সময়ের একটা কঠিন বাস্তবতা। এই মূল্যবৃদ্ধিটাকে যাতে মজুরির পয়সা দিয়ে যে জিনিস আগে কেনা যেত সেটা এখনও যাতে কেনা যায়, তাই পয়সার পরিমাণটাকে বাড়াতে হয়। আমাদের দেশেতে AICPI, অল ইন্ডিয়া কনজিউমার যে একটা ইন্ডেক্স রয়েছে AICPI, সেইটি ভিত্তিতে মূল্যবৃদ্ধির অনুপাতে কি মজুরি দেওয়া হবে তা ঠিক হয়। এখন সেইটি যদি কর্মচারীকে না দেওয়া হয়, তাহলে কর্মচারীকে আসলে বঞ্চনা করা হয়। বঞ্চনা মানে তার যেটুকু কিনতে পারা উচিত তা সে কিনতে পারে না। তাহলে কি হয়? তার জীবনের মানের অধোগমন হয়, অবনমন হয়। তাহলে তার জীবনের মানটাই যদি নিচু হয়ে গেল, সেটা তো একটা ভালো কাজ হলো না। সরকারকে কিন্তু একটা কল্যাণকামী রাষ্ট্রে, ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে কল্যাণকামী হতেই হবে। সে যদি মজুরকে ঠকাতে চায়, তাকে ঠিকমতো পয়সা দিতে না চায়, তাহলে তো কর্মচারী, যাকে মজুর বলতে চাই আসলে, তার তো লড়াই করা ছাড়া উপায় থাকে না। এখন লড়াই কিভাবে করবে? নানান দেশে নানান জায়গায় লড়াই এখনো হচ্ছে, হয়ও, কিন্তু আমাদের দেশে যখন সংবিধান আছে এবং সংবিধানটা একটা আধুনিক সংবিধান, ভালো সংবিধান, এই সংবিধানের আধারে যতদিন সম্ভব শ্রমিক লড়বে। তারপর যদি দেখা যায় সংবিধানে আর কুলোচ্ছে না, তখন অন্য ব্যাপার তাকে ভাবতে হবে। কিন্তু কখনোই অশান্তি গরিব মানুষ চায় না, কেননা অশান্তিতে গরিব মানুষের ক্ষতি হয় অনেক বেশি। তাই জন্য গরিব মানুষ আইনের কথা বলার চেষ্টা করে। ভারতে কর্মচারীরাও কিন্তু আইনের আশ্রয়ে লড়েছে, বিশেষত পশ্চিমবঙ্গে দেখা গেল রাজ্য সরকারের কর্মচারীরা, তারা অন্য রাজ্যের কর্মচারীদের তুলনায় মহার্ঘ ভাতা কম পাচ্ছেন, অনেকটা কম পাচ্ছেন। সবাই যে সবসময় দিতে পেরেছে তা না, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফারাকটা যতটা বেশি হয়ে গেছে, এতটা দৃষ্টিকটু রকম বেশি প্রায় কোথাও হয়নি। আরেকটা পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি আছে। এই সরকার দিল্লিতে নিজের কর্মচারীদেরকে যে মহার্ঘ ভাতা দিয়েছে, বাংলায় সেটা দিতে চায়। এই বড় একটা অদ্ভুত ব্যাপার। দেশ আমাদের একটা, আমাদের সুপ্রিম কোর্ট একটা, বিচার ব্যবস্থা একটা, তো সেখানে দেশের নানান জায়গায় নানা রকম নিয়ম চলবে, এ তো হতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ কর্মচারীরা এবং IAS IPSদের মধ্যে একটা সাংঘাতিক ফারাক করে রাখা হয়েছে। IAS IPS যারা, তারা কিন্তু পুরো মাত্রায় মহার্ঘ ভাতা পাচ্ছেন, অথচ সাধারণেরা পাচ্ছেন না। এই একটা বড় সমস্যা। আমাদের সুবিধের জায়গাটা হলো, সংবিধানে কিন্তু সমানাধিকারের কথা বলা আছে, জীবনের অধিকারের কথা বলা আছে। এগুলো একেবারে মৌলিক অধিকার, মানে এই অধিকারগুলোকে কেড়ে নেওয়া যাবে না। সংবিধান দিয়ে এই অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে। এই গ্যারান্টি কে রক্ষা করবে? রক্ষা করবে হাইকোর্ট
এবং সুপ্রিম কোর্ট। তো কর্মচারীদের প্রথমে যেতে হয় ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল বলেছিলেন সরকার তুমি নিজেই নীতি তৈরি করো এবং নিজের তৈরি নীতি তুমি প্রয়োগ করো। সে অনেক দিনের কথা, সে তারপর অনেক দিন চলে গেছে, সরকার নীতি তৈরিও করেনি, আর সরকার সেই নীতি প্রয়োগও করেনি, তৈরিও করেনি, প্রয়োগও করেনি। কিন্তু কর্মচারী বসে থাকে। কর্মচারী আইনের আশ্রয়ে তার বিরুদ্ধে যা যা বলার, যে ফোরামে যেভাবে বলার সমস্তটা নিয়ম মেনে করেছে। এবং হাইকোর্ট বলেছে যে কর্মচারীর দাবি দেওয়া সঠিক এবং তার জীবনের মান রক্ষা করতে গেলে তাকে ডিএটা ঠিকভাবে সময় মতো মিটিয়ে দিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কখনোই না ট্রাইব্যুনালে না হাইকোর্টে কখনোই শোনেননি, বরং কতভাবে কর্মচারীকে হেনস্থা করা যায় তার জন্য তারা প্রচুর পয়সা ব্যয় করেছেন। তো এক সময় লড়তে লড়তে কলকাতা হাইকোর্টে গিয়ে রায়টা যখন ফাইনালিটি পেয়ে গেল, তাও পশ্চিমবঙ্গের সরকার মানল না। তখন কর্মচারীকে বলতে হলো আদালত অবমাননা হয়েছে। এই আদালত অবমাননার অভিযোগ থেকে পালাতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার গেলেন সুপ্রিম কোর্টে এসএলপি করতে। এই এসএলপিও বেশ অনেক দিন ধরে চলল। এর মাঝখানে সুপ্রিম কোর্ট বললেন যে কর্মচারীদের একটা সময় বকেয়া টাকা তার অন্তত 50% দিয়ে দিতে হবে। তখন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভি বললেন এত টাকা দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, সরকার পারবে না। তখন একটা রফা হলো যে আচ্ছা 25% দিতে হবে। সে অনেক দিন হলো, অনেক দিনের কথা, কিন্তু সরকার সেটা করলো না। সরকারের ইচ্ছা ছিল যে আমাদের দেশের আদালতের যে একটা অদ্ভুত ব্যবস্থা আছে, যে প্রচুর রকম সময় নেওয়া যায়, প্রচুর জটিলতা তৈরি করা যায়, সেই সুযোগটা নিয়ে কিন্তু সরকার প্রচুর সময় নিল। কিন্তু কর্মচারী বসে থাকে, কর্মচারী সচেষ্ট থেকেছে। এক সময় সুপ্রিম কোর্ট বলল যে আমি একটা কমিটি তৈরি করে দিলাম। এটা গত ফেব্রুয়ারি মাসে বলেছে, ফেব্রুয়ারি মাসে 5 তারিখে বলেছে আমি একটা কমিটি তৈরি করে দিলাম, সেই কমিটির কাছে তোমরা এসো, কি টাকা পয়সা আছে দেখে শুনে কিভাবে দেওয়া হবে সেটা আমরা দেখব, আমরা ওই কমিটির মাধ্যমে দেখব। তো পশ্চিমবঙ্গ সরকার যারা পরিশ্রম করে না তাদেরকে অর্থ সাহায্য করেন, আমার তাতে আপত্তি নেই, করেন, করতে হয়তো হয়, এই ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখতে গেলে দিতে হয়, তো সেটা তারা দিন, আমার তাতে আপত্তি নেই। যে পরিশ্রম করে না সে পাচ্ছে, কিন্তু যে পরিশ্রম করছে সে পাচ্ছে না। মুশকিলটা এই জায়গায়। সরকার যদি বলেন যে আমি সরকার, আমি আমার মতো করে মতলব করছি, আমার যেটা ইচ্ছা আমি করব, করতে পারে, কর্মচারীর বলার কিছু নেই। কিন্তু কর্মচারী যখন নাগরিক তখন সে বলতে পারে যে দুর্গাপুজোয় তুমি টাকা দিতে পারছো, তুমি জগন্নাথ মন্দির তৈরি করতে পারছো, কিন্তু তুমি এইটা দিতে পারছো না, তুমি তো আমার শ্রম কিনছো, তুমি তো আমায় ভিক্ষা দিচ্ছ না। এইখানটায় সরকারের হাল যারা ধরে আছেন তাদের সাথে কর্মচারীদের মৌলিক বিরোধের জায়গাটা হয়ে গেল। সরকার ভাবছেন আমি ভিক্ষা দিচ্ছি কর্মচারীকে, আর কর্মচারী ভাবছে আমি পরিশ্রম করছি তাই সরকার চলছে। এই যে ধারণাগত একটা পার্থক্য, এই থেকে দেখা যাচ্ছে যে সরকারের হাত দিয়ে কিন্তু জল আর গলছে না। তো তারপরে কি হলো, এরকম একটা কথা চাউর করে দেওয়া হলো যে শিক্ষকেরা নাকি এই বকেয়া দিয়ে পাবেন না। তো শিক্ষক যদি সরকারি প্রতিষ্ঠানে সরকারের স্কুলে পড়ায়, সরকারের নীতি অনুযায়ী, সরকারের সিলেবাস, সরকারের পরীক্ষা পদ্ধতি অনুযায়ী সে যদি কাজ করে, পরীক্ষার খাতা দেখে, এবং স্কুলে যদি সরকারের হয়ে সরকারের পোশাক, সরকারের দেওয়া বই, সরকারের দেওয়া ব্যাগ, সরকারের দেওয়া জুতো, সরকারের দেওয়া সাইকেল, সরকারের দেওয়া নানা রকম স্কলারশিপ, কন্যাশ্রী, এটা সেটা নানা রকম করে, আর ভোটের সময় কাজ করে, তাহলে সে কর্মচারী নয় কেন? সরকারের সাথে কর্মচারীর মালিক মজুর সম্পর্ক। তো শিক্ষকরা যদি
পরিশ্রমটা বিক্রি করেন, তার বিনিময়ে মজুরি পান, যেটাকে আমি ভালো কথায় বেতন বলবো, আসলে তো মজুরি পান, তাহলে তাকে আলাদা করা হচ্ছে কেন? এই কারণেই আলাদা করা হচ্ছে যে সবসময় মালিক চায় যে তার শ্রমিকরা আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত থাকুক, তাহলে দুর্বল থাকবে। এই কায়দাটা তারা করছেন। এখন সবাইকে বুঝতে হবে, যারাই মজুরি বিক্রি করছেন, যারা নিজের পরিবার থেকে দূরে থেকে সরকারের জন্য পরিশ্রম করছেন, ভোটের কাজ করছেন, ভোটের ডিউটি করছেন, সরকারের নিয়ম নীতি পালন করে চলেছেন, কেউ ডাক্তার হিসেবে সরকারি হাসপাতালে, কেউ সরকারি কলেজে অধ্যাপক হিসেবে, কেউ সরকারি স্কুলে প্রাইমারি শিক্ষক বা মাধ্যমিক শিক্ষক হিসেবে, নানান রকমভাবে সরকারি কর্মচারী কিন্তু ছড়িয়ে আছে। কিন্তু প্রত্যেকেই সরকারকে শ্রম দিচ্ছে, সরকারি নিয়মে কাজ করছে। ফলে তাদের মজুরি যদি না দেওয়া হয় ঠিক মতো সময়, তাহলে কি হবে? তাহলে একদিন একটা বিশ্বাসের অবনমন হবে। অথচ সমাজ চলে বিশ্বাসের ওপরে। এই বিশ্বাস যদি নষ্ট না হয়, তবেই কিন্তু সমাজ টিকবে। ফলে পারস্পরিক এই বিশ্বাসটাকে আসুন আমরা বজায় রাখি, আমরা সরকারকে বোঝাই যে কর্মচারীর সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করলে দেশ এগোবে না।